হ্যালো। আজকে প্রায় বিনা নোটিসে, অলমোস্ট বিনা নোটিসে ফিউচার লাইফ ফিউচার লাইফ সেই করোনা শুরুর সময়, মানে মার্চ এপ্রিলে বোধহয় ফিউচার লাইফ করেছিলাম দু একটা, আহ, খুব সম্ভবত গোটা তিনেক। তারপর আর ফিউচার লাইফ করা হয়নি। সরি, খোট্টা লাইফ করা হয়নি। খোট্টা লাইফ আজকে অনেক দিন পরে। তো খোট্টা লাইফ জিনিসটা সত্যি কথা বলতে একটা সময় বেশ রেগুলারলি খোট্টা লাইফ করতাম। তারপর খোট্টা লাইফ করা অনেক কারণে মাঝে মাঝে ডিস্টার্বটেড হতো। তারপর তো ফিউচার লাইফ করি এখন এখন আর করা হয় না। তো যাই হোক, আজকে খোট্টা লাইফের টপিক। কয়েকদিন ধরে ফেসবুকে দেখছি এবং ছোটবেলা থেকে চারপাশে মানুষদের মধ্যে শুনে আসছি, আমি তো আদার ব্যাপারে আমাদের জাহাজের খোঁজে কি কাজ। আমেরিকা ইলেকশন হচ্ছে হোক, তাতে আমার কি, আমেরিকার ইলেকশনের সঙ্গে আমার কিসের লেনা দেনা। প্রথমে এই আলোচনাটা শুরু করবার আগে আমেরিকার ইলেকশনের ব্যাপারে একটা জিনিস ক্ল্যারিফাই করে নেওয়া দরকার, কারণ আমার কথার আন্ডারটোনে কিছু হয়তো ধরা পড়বেই, সুতরাং বেটার আই কাম ক্লিন। ট্রাম্প সম্পর্কে আমার প্রচুর পরিমাণে রিজার্ভেশনস আছে। যে ভদ্রলোক হোয়াইট সুপ্রিমেসিকে সাপোর্ট করেন এবং হোয়াইট সুপ্রিমেসির যারা যেসব গ্যাং সেই সব নিয়ে ঝামেলা করে, তাদেরকেই কদিন আগে উনি হোয়াইট সুপ্রিমেসির সাপোর্টার ওই সব গ্যাংদের এগেনস্টে মুখ খুলতে চাননি। হোয়াইট সুপ্রিমেসি যে স্কিন কালার দিয়ে যে লোক 2020 সালে এসে স্কিন কালার দিয়ে মানুষকে জাজ করে, মানুষের ক্যাপাবিলিটি, মানুষের রাইটস জাজ করে, সে যেই হোক না কেন, আমি তাকে খুব একটা সহ্য করতে পারি না। আর ভদ্রলোকের মহিলাদের সম্পর্কে ওপিনিয়ন তো যত কম বলা যায় ততই ভালো। এই কদিন আগে কমলা হ্যারিসকে সম্পর্কে উনি বলেছেন যে মনস্টার। তো গিভেন দ্যাট, ট্রাম্পের প্রতি আমার একটা ভয়ঙ্কর রকমের রিজার্ভেশনস আছে, ভয়ঙ্কর রকম। আর ট্রাম্পের ব্যাপারে আর একটা জিনিস যেটা ওয়াচ করেছি, আপনারা সবাই হয়তো ওয়াচ করেছেন, যে লাস্ট 4 বছরে লোকটা পাওয়ার পর থেকে আরো বেশি রেসপন্সিবল হয়ে গেছে, আরো বেশি রেকলেস হয়ে গেছে, আরো বেশি ভোলাটাইল হয়ে গেছে, এবং উনি যা করেন সেগুলো কোনোভাবেই সাপোর্টেবল নয়। কিন্তু আজকের আলোচনা সেটা নিয়ে নয়। আজকের আলোচনা হলো যে আদার ব্যাপারে আমার জাহাজের খোঁজে কাজ কি, এই কথাটা আজকের ডেটে ঠিক কতখানিটা বলা যায়, অ্যাকচুয়ালি কতখানিটা বলা যায়। বলেছিলাম যে আমাদের দেশে আদার দামের ওপর কিন্তু অ্যাকচুয়ালি ফারাক পড়ে। শুনতে খুব ফারফেচেড মনে হচ্ছে, খুব গুলতাপ্পি মনে হতে পারে, একটুখানি বললেই বোঝা যাবে জিনিসটা। ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক দুটো পার্সপেক্টিভে যদি একটুখানি দেখা যায় তাহলেই বোঝা যাবে। এক নম্বর হচ্ছে ট্রেড। এবার বলতেই পারেন আপনি আমরা ট্রেড করবো কেন, একটা দেশের সঙ্গে আর একটা দেশ ট্রেড কেন করবে। ইকোনমিক্সের একদম একটা বেসিক এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবেন যে ট্রেড করাটা কেন জরুরি। খুব সিম্পল একটা সিঙ্গল ডাইমেনশনাল এক্সাম্পল দিচ্ছি। ধরে নিন একটা দেশে কোনো কারণে শুধুমাত্র রাইস হয়, আর একটা দেশে কোনো কারণে শুধুমাত্র হুইট হয়। যদি ট্রেড না করা হয় তাহলে কি হবে? একটা দেশের লোক সারা জীবন শুধু ভাতই খেয়ে যাবে, একটা দেশের লোক সারা জীবন শুধু রুটি খেয়ে যাবে। এটা তো পসিবল না। সেটা কি একটা ডিজায়ারেবল স্টেট? পসিবল না বলবো না, সেটা কি একটা ডিজায়ারেবল স্টেট? বা ধরুন একটা দেশের লোক অঙ্কে খুব ভালো, তারা অঙ্কটাই সবচেয়ে ভালো বোঝে, আর একটা দেশের লোক শুধু ফিজিক্স জানে। তাহলে জেনারেশন ওয়াইজ একজনরা শুধু অঙ্কই শিখবে, একজনরা শুধু ফিজিক্সই শিখবে, সেটা তো ঠিক না। সেখানে তো সার্ভিস কথাটা চলে আসে। আমি এই দেশে বসে ওই দেশের বাচ্চাদের অঙ্ক শেখাচ্ছি, ওই দেশে বসে একটা লোক আমাদের দেশের বাচ্চাদের ফিজিক্স শেখাচ্ছে। তো ট্রেড ব্যাপারটা ছাড়া আধুনিক দুনিয়া চলে না। সেজন্য ট্রেড করতেই হয়, কারণ ট্রেড ইজ সামথিং হুইচ বেনিফিটস বোথ দ্য পার্টিস। না হলে ট্রেড হয় না, না হলে সেটা অন্যায় হয়, সেটা জবরদখল হয়, সেটা কলোনালিজম হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু ট্রেড হয় না। ট্রেড ইজ সামথিং হুইচ বেনিফিটস বোথ দ্য পার্টিস। থ্যাংক ইউ। এবার ট্রেড, আমেরিকার সঙ্গে আমাদের যে ট্রেড, আমাদের সেকেন্ড বিগেস্ট ট্রেড পার্টনার, চায়নার পরেই হচ্ছে আমেরিকা। আমরা আমেরিকাতে আইটি সার্ভিসেস দিই, এটা যেমন সত্যি। এটার ভ্যালুটা কত আমি আর সংখ্যা আউড়ে এই ছোট্ট সেশনটাকে আর কাম্বারসাম করছি না, কিন্তু কত কি কি পরিমাণ টাকা আইটি সার্ভিস আমরা ওদেশে এক্সপোর্ট করি, সেটা হিসাবটা যে কেউ পেয়ে যাবেন। এবার আপনি বলতেই পারেন যে আইটি সার্ভিস এক্সপোর্ট করে আমার কি লাভ? আইটি সার্ভিস এক্সপোর্ট করে যেটা লাভ সেটা হলো ডলার পাওয়া যায়, আর সেই ডলার দিয়ে আমি অন্যান্য দেশ থেকে অনেক জিনিস কিনি। যেমন ধরুন ক্রুড অয়েল, ক্রুড অয়েল আমাকে কিনতেই হবে, ইন্ডিয়ায় ক্রুড অয়েল নেই। এক্সকিউজ মি এক্সকিউজ মি এক্সকিউজ মি, মাই ব্যাড।
তো বিভিন্ন দেশ থেকে আমরা ক্রুড অয়েল কিনি, আমরা জেমস্টোন কিনি, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং জিনিসপত্র কিনি, ইলেকট্রনিক্সের জিনিসপত্র কিনি। এই সব কিছু কিনতে গেলে ডলার লাগে, আর সেই ডলার পেতে গেলে আমাকে কিছু বেচতে হবে, না হলে কারেন্সি ট্রেড করতে হবে। আর কারেন্সি ট্রেড করার সিচুয়েশনটা খুব একটা সুবিধাজনক না। সুতরাং আমাকে এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট করে কিছু না কিছু বেচে আমি ডলার পাবো, এবং সেই ডলার দিয়ে আমি অন্য দেশ থেকে অন্য জিনিস কিনবো। এইভাবেই গ্লোবাল ইকোনমি চলে। আজকে আমেরিকার প্রেসিডেন্ট কি পলিসি নিচ্ছে আমেরিকার সঙ্গে ইন্ডিয়া ট্রেডের ব্যাপারে, তার উপরে আমি কতটা কি ট্রেড করতে পারবো তার উপর ডিপেন্ড করছে। এবার আইটি সার্ভিস শুধু নয়, আবার বলছি, আমি উইকি ঘাটলেই দেখতে পাবেন জেমস্টোন থেকে রিফাইন্ড ফুয়েল থেকে ফার্মা ইজ আ বিগ থিং, ফার্মা ইজ আ ভেরি বিগ থিং। শুধু ওষুধ না, ওষুধের প্যাকেজিং থেকে শুরু করে হাজার একটা জিনিস সব কিছু ইন্ডিয়া এক্সপোর্ট করে আমেরিকাতে। তো এই এক্সপোর্টের রুটটা হচ্ছে ইন্ডিয়ার ডলার আর্নিং এর রাস্তা। সেইখানে যা পলিসি চেঞ্জ হবে, আপনি যদি ভাবেন আমি একটা ওষুধের কোম্পানি, সিপলা বলুন, লুপিন বলুন, সানফার্মা বলুন, এরা সবাই কোনো না কোনোভাবে ইম্প্যাক্টেড হয়। একটা নর্মাল লোক আমেরিকা যদি একটা ওষুধ ব্যান করে দেয় আজকে, বা বলে যে ইন্ডিয়া থেকে এই ওষুধটা আমি কিনবো না, তার ইম্প্যাক্ট ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যালস কোম্পানির ওপর পড়বেই। আপনি ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে একটা সাধারণ চাকরি করেন, কাউকে চেনেন, ভাবলেন যে ওই লোকটার কি বা গেল এলো, কিন্তু ওই লোকটারও যায় আসে। আজকে যদি আমেরিকায় প্যারাসিটামল ব্যান, আমেরিকা টাইলিনল খায়। আমেরিকা যদি আজকে ওরকম আরো 4টি ওষুধ ব্যান করে বা নতুন ওষুধ অন্য দেশ থেকে কেনা শুরু করে, ইন্ডিয়ার ফারাক পড়বে। আইটি সার্ভিস ছাড়াও এরকম ফার্মার একটা এক্সাম্পল দিলাম, আরো হাজারটা জিনিস আছে যেগুলো ইন্ডিয়া আমেরিকাকে এক্সপোর্ট করে, আবার আমেরিকার থেকে ইম্পোর্ট করে, এরকমও অনেক জিনিস আছে। আজকে যদি বলে যে আমেরিকা আমি এই জিনিসগুলো ইন্ডিয়াকে এক্সপোর্ট করবো না, ইন্ডিয়া বাধ্য হবে অন্য দেশ থেকে সেগুলো কিনতে, এবং তারা সুবিধা বুঝে দাম বাড়িয়ে দেবে। যে আমেরিকা বলেছে ইন্ডিয়াকে বেচবে না, এই বাজারে আমি নেমে দেখি আমি আমার প্রোডাক্টটা আরো বেশি দামে বিক্রি করবো। চায়না উইল বি দ্য ফার্স্ট ওয়ান টু টেক এনি অপরচুনিটি অ্যাভেলেবল ডাজ। তো আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার ট্রেড রিলেশনশিপটা, আর আইটির ব্যাপারে আর একটা ছোট্ট এক্সাম্পল দিলে বুঝতে পারবেন যে শুধু গভর্নমেন্টের হাতে ডলার আসা বা কোম্পানির হাতে ডলার আসা ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা খুব সুন্দর যদি একটুখানি ভাবা যায়। ধরুন আইটিতে যে ছেলে মেয়েটা চাকরি করে 3 বছর অনসাইটে থাকলো, 4 বছর অনসাইটে থাকলো, তারপর দেশে ফেরত গেল, এই যে টাইমটা থাকে না, আমি নিজে আইটিতে করতাম, তো তারা কিন্তু এই দেশে বসে ডলার বা পাউন্ডে কামায়, আর সেই টাকাটা কিন্তু তারা খাটায় অ্যাকচুয়ালি দেশে। আপনি ভাবছেন যে কি, তারা ফ্ল্যাট কিনছে ব্যাঙ্গালোরে, ফ্ল্যাট কিনছে হায়দ্রাবাদে, ওখানে গিয়ে এই ডলার জমানো ডলার বা পাউন্ডে ওই লাইফস্টাইলটা মেনটেন করছে। ব্যাঙ্গালোরের লোকেদের স্ট্যান্ডার্ড অফ লিভিং যে কোনো মানে দিল্লি মুম্বাই ছেড়ে বাদ বাকি বড় শহরগুলোর তুলনায় অনেকখানি আলাদা। তার কারণ ওই সোর্স অফ ইনকামটা ওইখানে। তাহলে ব্যাপারটা কি হলো, ব্যাঙ্গালোরের একজন কাজের মাসিও কিন্তু এর বেনিফিটটা পায়। যে আইটি সার্ভিসেস লোক, সে যখন অনসাইট থেকে পিটে একটা স্টেবল ব্যাংক ব্যালেন্স নিয়ে ফেরে, তারপর যে লাইফস্টাইলটা বাড়ে, সেটা কিন্তু ওই আমাদের ভাষায় কি জানি বলে, প্রত্যন্ত মানুষ, তারা অবধি বেনিফিটটা পৌঁছয়। কারণ তারা যে কাজ করে যে মাইনে পায়, সেই কাজ করে সেই মাইনে কলকাতা শহরে কেউ তাদের দেবে না। আমি ব্যাঙ্গালোরে আগেও একবার প্রসঙ্গক্রমে বলেছিলাম, 2010 সালে ড্রাইভারকে 10,000 টাকা মাইনে দিতাম। ব্যাঙ্গালোর ইজ লাইক দ্যাট। ইফ ইউ নিড আ ড্রাইভার ইউ হ্যাভ টু পে লাইক দ্যাট 2010-এ। তো ইকোনমিতে কে কোথায়, এই ব্যাপারটা খুব ইন্টারটুইন্ড। আমেরিকার প্রেসিডেন্ট কি পলিসি নেবে ইন্ডিয়ার সঙ্গে ট্রেডের, তার উপর কিন্তু ঘুরে ফিরে ইন্ডিয়ার পপুলেশনের একটা মেজর পার্ট ইম্প্যাক্টেড হয়। তারা বুঝতে পারে না বা খেয়াল করে না, সেটা আলাদা কথা। নেক্সট, ট্রেড ছাড়াও আর একটা জিনিস হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। ইন্ডিয়ার ইকোনমিতে এখানকার লোকেরা বা ওয়েস্টার্ন ইউরোপের বিভিন্ন কান্ট্রির লোকেরা বা আমেরিকানরা প্রচুর পরিমাণে ইনভেস্ট করে। ইকুইটি মার্কেটে ডাইরেক্টলি স্টক কেনে, বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করে। আজকে যদি আমেরিকার প্রেসিডেন্ট এরকম একটা পলিসি দেয় যে আমেরিকানরা দেশে মানে ইন্ডিয়াতে ইনভেস্ট করতে পারবে না, এই ক্যাপিটাল ইনফ্লোটা কিন্তু কমে যাবে। এবার এইটা ফিউচার লাইফে একবার একটা টপিকে বলেছিলাম, ধরে নিন আপনার কাছে আইডিয়া আছে, আপনার কাছে 500টা লোক আছে, 500টা মেশিন আছে, আপনি কাজ করছেন। আপনি জানেন আপনার যে আইডিয়া, তাতে আরো 500টা মেশিন কিনে আরো 500টা লোককে আপনি কাজ দিতে পারবেন, আপনার কোম্পানি গ্রো করবে। কিন্তু সেইখানে গিয়ে যদি আপনার হাতে আর 500টা মেশিন কেনবার টাকা না থাকে, তাহলে আপনার ব্যবসা আটকে গেল, ওইখানে স্টপ হয়ে গেল। এবার যদি আপনি ফরেন থেকে ইনভেস্টমেন্টটা পান, সেক্ষেত্রে আপনার কিন্তু আরো 500টা মেশিন কিনলেন, আরো 500টা লোককে এমপ্লয় করলেন, আপনার কোম্পানি বাড়লো, ইভেনচুয়ালি ফরেন ইনভেস্টমেন্টকে আপনি রিটার্ন করে দিলেন, কিন্তু আপনার গ্রোথে একটা বুম এলো, একটা প্রচন্ড রকমের বুম এলো। তো এই ব্যাপারগুলো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের একটা ব্যাপার থেকেই যায়। নেক্সট,
এটা ইকোনমিক পার্সপেক্টিভ গেল, মনে হচ্ছে ওদের ফিউচার লাইফ বলছে, অ্যাকচুয়ালি খোট্টা লাইফেও আর একটা জিনিস হচ্ছে আমেরিকার অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য হোল ওয়ার্ল্ড সারা পৃথিবীকে কোনো না কোনোভাবে ইম্প্যাক্ট করে। যেমন যুদ্ধ, কোন প্রেসিডেন্ট যুদ্ধ করতে চায়, কোন প্রেসিডেন্ট যুদ্ধ করতে চায় না, এর ওপর প্রত্যেকটা দেশের তার নেবারদের সঙ্গে, আমাদের ইন্ডিয়ার সঙ্গে চায়না, ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের রিলেশনশিপে আমেরিকার কতখানিটা ইনফ্লুয়েন্স সেটা যারা নিউজ পেপার পড়েন তারা প্রত্যেকে জানেন। আজকে আমেরিকা যত যাই বলি না কেন তার দাদাগিরি একটা ব্যাপার আছে, ওয়ার্ল্ড লিডারশিপ ভদ্র ভাষায় আর ছোট লোকের ভাষায় দাদাগিরি। কিন্তু বক্তব্য হচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট যদি যুদ্ধবাজ হয় তার ইম্প্যাক্ট সারা পৃথিবীকে ভোগ করতে হয়, আর আমেরিকার প্রেসিডেন্ট যদি সেন মানুষ হয়, ঠিকঠাক পথে চলবার লোক হয়, তার বেনিফিট সবাই পায়। আজ মানে এই গ্লোবাল জিওপলিটিক্যাল যে টেনশনটা, সেই টেনশনটা বাড়ে বা কমে আমেরিকার প্রেসিডেন্টের পলিসির উপর অনেকখানিটা। এবার আপনি বলতেই পারেন যে দুটো ডিফারেন্ট দেশ, ইন্ডিয়া থেকে শতহস্ত দূরে দুটো ডিফারেন্ট দেশে যুদ্ধ হচ্ছে, আমেরিকার মদতে হচ্ছে, বা একটা পার্টি আমেরিকা আর একটা পার্টি অন্য লোক, তাতে আমার কি গেল এলো। এবার বক্তব্য যে যুদ্ধ যখন লাগে তার ইম্প্যাক্ট আশেপাশে সব দেশে পড়ে, এখন আর কেউ ইন আইসোলেশন বাঁচে না। একটা দেশে যখন যুদ্ধ শুরু হয়, তার যখন ইকোনমিক স্ট্রেসে চলে যায় সে, তখন তার ইম্পোর্ট এক্সপোর্ট মার খাবে, তার ব্যাংকিং সিস্টেম মার খাবে, তার পাশেরটা খাবে, তার পাশেরটা খাবে, এই ডোমিনো এফেক্টটা চলতে থাকে। আর যখন গ্রিসের ইকোনমি ভেঙে পড়ছিল, গোটা ইউরোপ ভয়ে কাঁপছিল যে গ্রিস একা মরবে তো মরবে, ও তো একটা ছোট্ট দেশ, কিন্তু গ্রিসকে যারা লোন দিয়েছে তারা লোনটা ফেরত পাবে না, তারা যেখান থেকে লোন করেছে তারা লোন ফেরত পাবে না, লুপে চলে পুরো ব্যাপারটা। সুতরাং আমেরিকার প্রেসিডেন্ট যদি যুদ্ধবাজ হয়, পৃথিবীর কোনো কোনায় যদি অশান্তি সে প্যাসিভলি বা অ্যাক্টিভলি সেটাকে অশান্তি ইনভাইট করে, তার ফল সারা দুনিয়াকে কোনো না কোনোভাবে ভুগতে হয়। সুতরাং আমেরিকার প্রেসিডেন্ট ব্যাপারটা সত্যি খুব ইম্পর্টেন্ট, আজকের ডেটেও ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড লিডারশিপের প্রশ্নটা ইম্পর্টেন্ট। আজকে আপনি বলতেই পারেন যে আমেরিকা যদি লিডারশিপ ছেড়ে দেয় তাহলেও কি হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আবার একটা ভয়ঙ্কর পাওয়ার স্ট্রাগল শুরু হবে বিভিন্ন দেশের মধ্যে, এবং সেই পাওয়ার স্ট্রাগলটা কতদিন চলবে, কি হবে, আর সবচেয়ে বিপজ্জনক যেটা সেটা হচ্ছে যে অন্য কোনো দেশ হাতে পাওয়ার পাক, সে কি করবে না করবে কেউ জানে না, হতেও পারে সারা বেটার করবে, কিন্তু আমেরিকা গ্লোবাল লিডারশিপ ছেড়ে দিলে চায়না যদি সেই গ্লোবাল লিডারশিপটা অ্যাকোয়ার করে, এই যে ফেসবুকে বসে বাজে বকছি আমি আর আপনারা শুনছেন, এটা বন্ধ হয়ে যাবে। কারণ চায়নায় কিন্তু ফেসবুক নেই, চায়নায় কিন্তু সমস্ত কিছু স্টেট রেগুলেটেড, সমস্ত কিছু, কটা লোক হাঁচবে কটা লোক কাশবে পুরোটা স্টেট রেগুলেটেড, ওদের কোনো ডেটা কেউ জানে না। চায়না সম্পর্কে আমরা যা বলি যা শুনি সব তার 80 বা 90% হলো ফেক। সুতরাং চায়নাকে আমি ভয় পাই, এবং যে কোনো লোক যাদের কিছুমাত্র অ্যাওয়ারনেস আছে তারা চায়নাকে ভয় পাবেন। আমেরিকার জায়গায় জার্মানি আসুক, ইউকে আসুক, যে কোনো দেশ আসুক, ঠিক আছে, there will be some pluses, there will be some minuses, but nobody wants a China world leadership, আর সেই জায়গাটাতেই প্রবলেম। সেই জায়গাটাতে আমেরিকার লিডারশিপ যদি চলে যায়, সেই ফাঁকে যদি চায়না এসে ওয়ার্ল্ড লিডারশিপ অ্যাকোয়ার করে, তাহলে পরিস্থিতি যে কতখানিটা খারাপ হবে সেটা যদি একটু সার্চ করেন তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই যে আমাদের এই অ্যাটিটিউডটা, আমরা সত্যি চাই বা না চাই, আমরা গ্লোবাল সিটিজেন, চাই না চাই, আপনি আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে আপনি কোনো না কোনোভাবে ঠিক ইম্প্যাক্টেড, একটু খেয়াল করে দেখলেই আপনি ইম্প্যাক্টেড কোনো না কোনো দিক থেকে। আপনি আপনার পাশের বাড়ি, আপনার পরের জেনারেশন, আপনার আত্মীয় স্বজন, কেউ না কেউ কোনো না কোনোভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সব সময় ইম্প্যাক্টেড। গ্লোবাল রিলেশনশিপগুলো মানে গ্লোবালি এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, প্রত্যেকটা কান্ট্রির সঙ্গে আরো অন্তত 50টা কান্ট্রির কোনো না কোনো রিলেশনশিপ সবসময় আছে, ট্রিটি আছে, ট্রেড আছে, বিভিন্ন রকমের জিনিসপত্র আছে। সেখানে দাঁড়িয়ে দুনিয়ার 1 নম্বর, আজকের ডেটেও দুনিয়ার 1 নম্বর কান্ট্রির প্রেসিডেন্সিয়াল ইলেকশনে আমার কিছু যায় আসে না, এটা বলা মানে ওই খরগোশের মতন মুখ গুজে রেখে এটা ভাবা যে ও আমি দেখছি না মানে আমাকেও দেখছে না, দ্যাট ডাজন্ট ওয়ার্ক। তো পড়ুন, লেটেস্ট খবর অনুযায়ী পেনসিলভানিয়া আর জর্জিয়াতে বাইডেন এগিয়ে গেছে। সো লেটস সি, আমি নীল জামা পরে এসছি, দেখা যাক, লেটস সি। আমার যে খুব বায়াস আছে তা না, কিন্তু আমি শুরুতেই বললাম যে ট্রাম্প হি ইজ আ প্রবলেম ফর মি। ক্লাইমেট চেঞ্জ, প্যারিস এগ্রিমেন্ট থেকে পিছনে যাওয়া থেকে, মেয়েদের রিডিকিউল করা থেকে, হোয়াইট সুপ্রিমেসিতে বিলিভ করা একটা লোককে আমার পক্ষে অ্যাকসেপ্ট করা সুবিধাজনক নয় পার্সোনালি। ইট হ্যাজ গট নাথিং টু ডু উইথ ইউএস ইন্ডিয়া ট্রিটি, ট্রেড রিলেশনশিপ, ইকোনমি, আমরা সেইগুলো ফিউচার লাইভে একদিন কভার করেছিলাম, প্লাস এসডি ক্যাপিটালের তরফ থেকে অনেক এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে।
যে সেইগুলোর ডিফারেন্ট অ্যাসপেক্ট, কিন্তু অ্যাজ এ পার্সন, স্পেশালি আমি যেখানে বসে আছি ইউরোপে, লন্ডনে বসে, অ্যাজ এ পার্সন এই লোকটা যদি রি-ইলেক্টেড হয়, জানি না হবে কিনা, যদি হয় অ্যাজ এ পার্সন আই হ্যাভ সিরিয়াস রিজার্ভেশনস। অ্যান্ড বাই দ্য ওয়ে, আপনারা জানেন কিনা জানি না, ফেসবুকে একটা গ্রুপ আছে যেখানে ট্রাম্প সাপোর্টারদের বউরা ট্রাম্পকে গালাগালি দেয় অ্যালং উইথ নিজের হাজব্যান্ড। তারা অনেকেই না জেনে বিয়ে করেছিল যে লোকটা ট্রাম্পকে সাপোর্ট করে, পরে জেনেছে, বা বিয়ের বহু বছর পর অব্দি এক্সপেক্ট করেনি, সাডেনলি ডিসকভার করেছে যে তার হাজব্যান্ড দেয় ট্রাম্পকে ভোট দিচ্ছে। তো ফ্রাস্ট্রেশনের লেভেলটা বুঝতে পারছেন। এনিওয়েজ, অল সেড অ্যান্ড ডান, আজকের এইটুকুই বক্তব্য ছিল যে সেই দিন চলে গেছে যেখানে দাঁড়িয়ে বলা যায় যে পৃথিবীর 1 নম্বর কান্ট্রির ইলেকশন, প্রেসিডেন্সিয়াল ইলেকশনে আমার কিছু যায় আসে না, আমরা সবাই কোনো না কোনোভাবে ইম্প্যাক্টেড। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকে ফিউচার লাইভ একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে, এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, প্রবাবলি দ্য মোস্ট হাইপড ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি ইন পাস্ট 10 years ইন ইন্ডিয়া। সেটা কাজ করে না করে না, সেটা নিয়ে আসবো কালকের ফিউচার লাইভে। বাট আজকের খোট্টা লাইভ এখানেই শেষ। ভালো থাকবেন, সাবধানে থাকবেন যতটা পারবেন। আর কি, আবার দেখা হবে। বাই।